আছে, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। হ্যাঁ, অবশ্যই। আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। ধরুন ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট যখন সম্পূর্ণ বদলে গেল। পুরো রাষ্ট্রযন্ত্র তখন রীতিমতো একটা বিশাল শূন্যতার মুখোমুখি। একদম। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, কোনো সংসদ নেই, মন্ত্রিপরিষদ নেই। হ্যাঁ, একটা চরম বিশৃঙ্খল অবস্থা। ঠিক। আর ওই অবস্থায় সাংবিধানিক কাঠামোর একমাত্র অবিচল স্তম্ভ হিসাবে টিকেছিলেন কেবল একজন ব্যক্তি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাইট। কিন্তু সম্প্রতি এই রাষ্ট্রপতির দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকার পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে, এমনকি নেট দুনিয়াতেও প্রবল তোলপাড় সৃষ্টি করেছে। বিষয়টা সত্যিই অভাবনীয়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা কেবল একটি দেশের রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব নয়। না, এটা বরং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভেতরের অজানা এক অধ্যায়। যেখানে উঠে এসেছে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির আনার সংবিধান লঙ্ঘন, চরম অবহেলা এবং তাকে অসাংবিধানিকভাবে অপসারণের ভয়াবহ সব ব্লুপ্রিন্ট বা নীল নকশার অভিযোগ। আর আজকের এই সম্পূর্ণ ঘটনাপ্রবাহের আদ্যোপান্ত খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের কাছে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য উৎস রয়েছে। সোর্সগুলো একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমরা মূলত এটিএন বাংলা নিউজ, কালের কণ্ঠ এবং এটিএন নিউজের মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন ব্যবহার করছি। আর সরাসরি রাষ্ট্রপতির সেই সাক্ষাৎকারের প্রতিলিপিগুলো। একদম তাই। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল মিশন বা উদ্দেশ্য কিন্তু কাউকে কাঠগড়ায় দাঁড় করানো নয়। না, একদমই না। বরং রাষ্ট্রপতির করাই গুরুত্বপূর্ণ অভিযোগগুলো গভীরভাবে বিশ্লেষণ করা, আর ওই চরম উত্তরণকালীন সময়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরুন রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা, ঠিক তাদের ভূমিকা আসলে কি ছিল তা অনুধাবন করা। এক কথায় এই অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতির আদ্যোপান্ত পাঠ করা। রাইট। আর হ্যাঁ, সোর্সগুলোর একদম গভীরে যাওয়ার আগে একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এটা বলা জরুরি। এই সোর্সগুলোতে থাকা তথ্যগুলো কিন্তু পলিটিক্যালি হাইলি সেন্সিটিভ, অত্যন্ত সংবেদনশীল। অবশ্যই। আমরা আজকে কোনো দল বা পক্ষের হয়ে কথা বলছি না, না বামপন্থী না ডানপন্থী। আমরা কোনো নির্দিষ্ট মতাদর্শকে প্রমোট বা সমর্থন করছি না। একদম। আমাদের কাজ হলো কেবল মূল উৎসগুলোতে যে তথ্য বা দাবিগুলো করা হয়েছে সেগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরা। ঠিক। তো মূল কথায় আসা যাক। ৫ অগস্টের পর যখন সবকিছু উলটপালট হয়ে গেল, তখন এই রাষ্ট্রপতির স্বপদে বহাল থাকার বিষয়টি নিজেই কিন্তু একটা বড় ইতিহাস। আসলেই তাই। খেয়াল করে দেখুন, দেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি একাধারে ৩টি সরকারকে শপথ পড়িয়েছেন। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হচ্ছে কি সেটা? যিনি দেশের এত বড় একটা ক্রান্তিলগ্নের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখলেন, সেই একই ব্যক্তি কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীর কাছে দেওয়া সাক্ষাৎকারে অভাবনীয় সব দাবি করছেন। অভাবনীয় দাবি বলতে? উনি বলছেন যে গত ১.৫ বছর ধরে তিনি রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে অবহেলিত এবং কোণঠাসা মানুষ ছিলেন। মানে তার ভাষায় তাকে আক্ষরিক অর্থেই এক ধরনের প্রাসাদবন্দিত্বের মধ্যে রাখা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তিনি রীতিমতো সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। দাঁড়ান, একটু ক্লিয়ার করি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সরকার ক্ষমতায় আসায় তিনি এখন বেশ ভালো আছেন এমনটা জানালেও আগের সময়টা নিয়ে এত বড় অভিযোগ। হ্যাঁ। ঠিক কী ধরনের প্রাসাদবন্দিত্ব বা অবহেলার কথা বলছেন তিনি? একজন রাষ্ট্রপতি দেশের ভেতরেই বন্দির মতো ছিলেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব হয়েছিল প্রশাসনিক যোগাযোগের সম্পূর্ণ অচলাবস্থার মাধ্যমে। আচ্ছা, রাষ্ট্রের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির সাংবিধানিক সম্পর্কের জায়গাটি কতটা ভেঙে পড়েছিল সেটাই সাক্ষাৎকার থেকে খুব স্পষ্ট বোঝা যায়। কিভাবে? দেখুন, যে কোনো দেশের সংবিধান বা রাষ্ট্রীয় শিষ্টাচার অনুযায়ী রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রধান নির্বাহীর বিদেশ সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা একটা বাধ্যতামূলক নিয়ম। হ্যাঁ, এটা তো বেসিক প্রোটোকল। রাইট। কিন্তু রাষ্ট্রপতি স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা অন্তত ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর করেছেন। ১৪ থেকে ১৫ বার? হ্যাঁ, কিন্তু একবারের জন্য তাকে কিছুই জানানো হয়নি। মানে অফিশিয়ালি কিছুই জানানো হয়নি? কিছুই না।
নিয়ম হল বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সফরের আউটপুট বা ফলাফল কি হলো, কি চুক্তি হলো এসব লিখিতভাবে জানানোর কথা। রাইট। কিন্তু তিনি সংবিধানের এই নিয়মের কোনো তোয়াক্কাই করেননি। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারেও কি তিনি জানতেন না? না, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকেই এই বিষয়গুলোতে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। তার মানে তিনি বঙ্গভবনে বসে আছেন, টিভিতে হয়তো দেখছেন যে দেশের সরকার বড় বড় চুক্তি করছে, কিন্তু অফিসিয়ালি তিনি কিছুই জানেন না। একদম তাই। কিন্তু তার নিজের কাজের কি অবস্থা ছিল? তিনি তো রাষ্ট্রের প্রধান, তার নিজেরও তো বিভিন্ন কূটনীতিক বা রাষ্ট্রীয় সফর থাকার কথা, সেগুলো কি বন্ধ ছিল? সোর্সগুলো বলছে শুধু অন্ধকারে রাখাই নয়, রাষ্ট্রপতির নিজস্ব বিদেশ সফরগুলো কিভাবে আটকে দেওয়া হয়েছিল তার বর্ণনা শুনলে আপনি সত্যি অবাক হবেন। তাই নাকি? কসোভো এবং কাতারের আমিরের আমন্ত্রণে রাষ্ট্রপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছিল। হ্যাঁ, আমি সোর্স ঘাঁটতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠির ঘটনাটা দেখলাম। এটা তো রীতিমতো অদ্ভুত একটা ব্যাপার। আসলেই অদ্ভুত। তারা রাষ্ট্রপতির নাম ব্যবহার করে কাতার সফরের বিষয়ে একটি দুঃখ প্রকাশ করে চিঠি ড্রাফট করে বঙ্গভবনে পাঠায় স্বাক্ষরের জন্য। হ্যাঁ, আর সেখানে কারণ হিসাবে কি লেখা ছিল জানেন? লেখা ছিল রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। ভাবুন একবার। একটু চিন্তা করার মতো বিষয়। ধরুন কেউ একটা অফিসের বস, তার পিএ এসে তাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, স্যার আপনি তো কাল ছুটিতে থাকছেন, আমি এই কাগজে লিখে দিলাম। হ্যাঁ, একদম এরকমই। অথচ ওই বস জানেন যে তিনি কাল অফিস করবেন এবং তার কোনো ব্যস্ততা নেই। হ্যাঁ, রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে এমন একটা চিঠি তিনি পেলেন যেখানে লেখা তিনি ব্যস্ত। সেখানে তিনি নিজেই অবাক হয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপত্তি জানান এবং সেটি ফেরত পাঠান। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হল এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আর কোনো রিপ্লাই বা উত্তরই আসেনি। তাকে কার্যত দেশের ভেতরেই আটকে রাখা হয়েছিল। এই ঘটনাগুলো আসলে প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্রের ভেতরে যোগাযোগ কতটা একপাক্ষিক হয়ে গিয়েছিল। একটি দেশের রাষ্ট্রপতিকে যখন দেশের ভেতরে তো বটেই, এমনকি বিদেশের মাটিতেও প্রতিনিধিত্ব করতে দেওয়া হয় না, তখন তা কেবল ব্যক্তির অবমাননা থাকে না। হ্যাঁ, এটা তো পুরো রাষ্ট্রের অপমান। রাইট, রাষ্ট্রের একটি সর্বোচ্চ পদের চরম অবমূল্যায়ন হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তনেও রীতি অনুযায়ী আচার্য হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা। সেখানেও কি তাকে যেতে দেওয়া হয়নি? না, তাকে সেখানেও যেতে দেওয়া হয়নি। এই পুরো প্রক্রিয়াটি বিশ্লেষণ করলে মনে হয় যেন তাকে জনবিচ্ছিন্ন করার একটি অত্যন্ত সুপরিকল্পিত উদ্যোগ চলছিল। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন দেশের ভেতরেই তিনি একরকম বন্দী ছিলেন, বা তাকে পুরোপুরি ইগনোরও করা হচ্ছিল। হ্যাঁ, কিন্তু বিদেশের মাটিতে কি অবস্থা ছিল? সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো বিদেশের মিশনগুলোর ঘটনাটা। হ্যাঁ, ওটা আরও বেশি নাটকীয়। বিদেশে বাংলাদেশের প্রতিটি মিশন, কনসুলেট বা দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকাটা তো একটা বৈশ্বিক নিয়ম। অবশ্যই, কারণ দেশের ভেতরে সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রপতি পুরো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। রাইট, কিন্তু সাক্ষাৎকারে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে বাংলাদেশের হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি দেখে চরম ক্ষুব্ধ হন। হ্যাঁ, তিনি সেখানে উপস্থিত কর্মকর্তাদের রীতিমতো গালিগালাজ করেন। এবং এর পরিণতি কি হয়েছিল খেয়াল করেছেন? স্রেফ একজন উপদেষ্টার ব্যক্তিগত অপছন্দ বা ক্ষোভের কারণে এক রাতের নির্দেশে সারা বিশ্বের সমস্ত মিশন এবং দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হলো। এক রাতের মধ্যে? এটা আশ্চর্যই অভাবনীয়। রাষ্ট্রের প্রতীক হিসাবে রাষ্ট্রপতির ছবি বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এক রাতের মধ্যে বিশ্বের বুক থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির অস্তিত্ব মুছে ফেলার এই চেষ্টা খুব পরিষ্কারভাবে প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে কতটা কোণঠাসা করে রাখতে চেয়েছিল। মানে রীতিমতো মুছে ফেলার চেষ্টা। আর এই কোণঠাসা করার নীতি কেবল বিদেশের মাটিতে বা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, খোদ বঙ্গভবনের ভেতরেও এর প্রভাব ছিল মারাত্মক। বঙ্গভবনের ভেতরের অধস্তত আরও ভয়াবহ ছিল। সাংবাদিক বান্ধব হিসেবে পরিচিত রাষ্ট্রপতি যখন ঢাকার রিপোর্টার্স ইউনিটির বা ডিআরইউ এর নবনির্বাচিত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, হ্যাঁ,
তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে দারুণ আলোচনা হয়, ফটো সেশন হয়। পরের দিন বিভিন্ন পত্রিকায় সেই সাক্ষাতের ছবি বেশ বড় করে ছাপা হয়। এটা তো খুবই সাধারণ একটা বিষয়, তাই না? একদম সাধারণ। একজন রাষ্ট্রপতির সাথে দেশের শীর্ষ সাংবাদিকদের একটা সংগঠনের নেতারা দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই অত্যন্ত স্বাভাবিক ঘটনাটি প্রধান উপদেষ্টার প্রেস উইং একেবারেই ভালোভাবে নেয়নি। ঠিক এই জায়গাটিতেই ক্ষমতার অপব্যবহারের একটি নগ্ন রূপ ফুটে ওঠে। কি হয়েছিল তখন? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রীতিমতো তদন্ত শুরু হয়ে যায় যে বঙ্গভবনের প্রেস উইং থেকে কে বা কারা এই ছবিটি সাংবাদিকদের দিল। মানে কেন এই ছবি মিডিয়ায় গেল? হ্যাঁ, রাষ্ট্রপতি নিজেই তার সাক্ষাৎকারে বলেছেন যে এই সাক্ষাতের অনুমতি তিনি নিজে দিয়েছিলেন এবং সাংবাদিকরা সরাসরি তার সাথেই যোগাযোগ করেছিলেন। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হল ক্ষুব্ধ প্রধান উপদেষ্টার প্রেস উইং কোনো কিছুর তোয়াক্কা না করে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারিকে একযোগে প্রত্যাহার করে নেয়। একসাথে সবাইকে? হ্যাঁ, শুধু তাই নয়, বঙ্গভবনে দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করা একজন অত্যন্ত অভিজ্ঞ ফটোগ্রাফারকেও সরিয়ে দেওয়া হয়। মাই গড! এর মাধ্যমে কার্যত রাষ্ট্রপতির প্রেস উইংকে পুরোপুরি অকার্যকর বা অকেজো করে দেওয়া হয়েছিল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন কোনো বড় জয় পেত, তখন রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের অভিনন্দন জানানোর সুযোগটুকুও তিনি পেতেন না। কারণ তার সেই অফিসিয়াল বার্তাটুকু ড্রাফট করে গণমাধ্যমে পাঠানোর মতো কোনো লোকবলই বঙ্গভবনে রাখা হয়নি। এটা ভাবা যায়? পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করুন। কোনটা? জাতীয় দিবসগুলোতে পত্রিকায় যে বিশেষ ক্রোড়পত্র বা স্পেশাল সাপ্লিমেন্ট বের হয়, সেখানে নিয়মই হল মহামান্য রাষ্ট্রপতির ছবি আর বাণী থাকবে বাম পাশে, আর সরকার প্রধানের ছবি থাকবে ডান পাশে। হ্যাঁ, এটা তো প্রোটোকল। কিন্তু অবাক করার বিষয় হল গত ১.৫ বছর ধরে এই ক্রোড়পত্রে রাষ্ট্রপতির বাণী এবং ছবি প্রকাশ করা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। এবং রাষ্ট্রপতির সেই সাংবিধানিক স্থানটি পুরোপুরি দখল করে নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। রাইট। এই সমস্ত ঘটনা প্রবাহের দিকে খুব গভীরভাবে তাকালে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। কি সেটা? এই সবকিছু কেবল কোনো ব্যক্তিগত আক্রোশ বা যোগাযোগের অভাব ছিল না, বরং জনমানসে বা পাবলিক পারসেপশনে রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা তলারিতে নামিয়ে আনার এটা একটা দীর্ঘমেয়াদী কৌশল ছিল। যাতে মানুষ ভুলেই যায় যে দেশে একজন রাষ্ট্রপতি আছেন। একদম তাই। কিন্তু এই আলোচনার সবচেয়ে সংবেদনশীল, ভয়াবহ এবং ক্লাইম্যাক্সের অংশটি তো এখনো বাকি। হ্যাঁ, অপসারণের সেই চেষ্টা। এই মানসিক চাপ এবং প্রশাসনিক অবহেলার পাশাপাশি তাকে সরাসরি ক্ষমতাচ্যুত করারও একটা চরম অসাংবিধানিক ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি করা হয়েছিল। এই জায়গাটাতেই পুরো পরিস্থিতি একটা থ্রিলার সিনেমার মতো মনে হয়। চরম উত্তেজনার বিষয়। সাক্ষাৎকারের সবচেয়ে বিস্ফোরক দাবিটাই ছিল এটা। হ্যাঁ, রাষ্ট্রপতি বলেছেন যে তাকে অসাংবিধানিকভাবে অপসারণ করার জন্য রীতিমতো একটা চক্রান্ত তৈরি করা হয়েছিল। বঙ্গভবনের চারপাশে পরিকল্পিতভাবে মব বা ক্ষুব্ধ জনতা জড়ো করা হয়েছিল। উদ্দেশ্য ছিল রাস্তার এই মবের চাপ তৈরি করে তাকে পদত্যাগে বাধ্য করা। আর পরিকল্পনা ছিল তাকে সরিয়ে সাবেক এক প্রধান বিচারপতিকে সেই আসনে বসানো হবে। একটা দেশের সর্বোচ্চ সুরক্ষিত জায়গা বঙ্গভবন, আর তার চারপাশে মব জড়ো করে জোরপূর্বক পদত্যাগের চেষ্টা, এটা কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে। এক্স্যাক্টলি। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে বুঝতে পারব। একটা মব যখন বঙ্গভবনের মতো জায়গায় ঘেরাও করে ফেলে, তখন ভেতরে থাকা মানুষের মানসিক অবস্থাটা চিন্তা করুন। প্রচণ্ড চাপের। হ্যাঁ, এই মব জাস্টিস বা রাস্তার উন্মাদনাকে ব্যবহার করে সাংবিধানিক পদ দখলের চেষ্টা কিন্তু রাষ্ট্রের ভিত্তিমূলে সরাসরি আঘাত করার শামিল। রাইট। যে সাবেক প্রধান বিচারপতিকে বসানোর কথা হচ্ছিল, সেটা হয়তো আইনি একটা বৈধতার মোড়ক দেওয়ার চেষ্টা ছিল মাত্র, কিন্তু পুরো প্রক্রিয়াটাই ছিল চরম অসাংবিধানিক। বঙ্গভবনের চারপাশে যখন এরকম মব বা ক্ষুব্ধ জনতা জড়ো করা হলো, তখন তো পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাওয়ার কথা। হ্যাঁ। রাষ্ট্রপতি তো একাই চাপ সামলাতে পারতেন না। তখন কি কেউ রাষ্ট্রপতির পাশে দাঁড়ায়নি? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছিল তখন। আমাদের সোর্সগুলো বলছে ঠিক এই সময়েই রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারা? যখন বঙ্গভবনের চারপাশে মব তৈরি করে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা চলছে, তখন রাষ্ট্রপতির চারপাশে একরকম দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়ান দেশের ৩ বাহিনীর প্রধানরা। মানে সেনা, নৌ এবং বিমান বাহিনী। হ্যাঁ,
পরিস্থিতি এমন ছিল যে রাষ্ট্রপতির পক্ষে একা এই চাপ সামলানো আসলেই অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু সশস্ত্র বাহিনীর এই উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত দৃঢ়তার সাথে রাষ্ট্রপতির পাশে অবস্থান নেন। হ্যাঁ, সোর্স থেকে জানা যাচ্ছে সামরিক বাহিনীর ওই কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের ওই চক্রান্তকারীদের পরিষ্কারভাবে এবং কড়া ভাষায় একটা বার্তা দিয়েছিলেন। একদম। তারা জানিয়ে দেন যে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার বা সর্বাধিনায়ক। এবং সুপ্রিম কমান্ডারের পরাজিত হওয়া বা তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। যা তারা কোনোভাবেই হতে দেবেন না। বঙ্গভবনে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা মেনে নেবেন না। রাইট। এই যে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারের প্রতি এই অবিচল আনুগত্য, এটাই কিন্তু সেই প্রবল মানসিক চাপের মধ্যেও রাষ্ট্রপতিকে টিকে থাকার সাহস জুগিয়েছিল। এবং এই টিকে থাকার লড়াইয়ে সামরিক বাহিনীর পাশাপাশি একটা বড় রাজনৈতিক শক্তির সমর্থনও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। একটু খেয়াল করলে দেখবেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং তাদের জোট এই সময়ে একটা অত্যন্ত শক্ত অবস্থান গ্রহণ করে। হ্যাঁ, তারা হয়তো রাজনৈতিকভাবে রাষ্ট্রপতির আদর্শের সাথে একমত নাও হতে পারে, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা কোনোভাবেই রাষ্ট্রপতির এই অসাংবিধানিক অপসারণকে সমর্থন করে না। এর পেছনের কারণটা কি ছিল বলে আপনার মনে হয়? বিএনপি কেন এমন একটা অবস্থান নিল? কারণ তারা বুঝতে পেরেছিল যে রাষ্ট্রের এই চরম ক্রান্তিলগ্নে যদি রাষ্ট্রপতিকেও অসাংবিধানিকভাবে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বলে আর কিছুই থাকবে না। মানে পুরোটাই একটা বিশৃঙ্খলায় পরিণত হবে। হ্যাঁ, তাই তারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অনড় থাকে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও তারা সরাসরি এই বিষয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা জানিয়ে দেয়। বিএনপির এই শক্ত রাজনৈতিক সমর্থন রাষ্ট্রপতির মনোবলকে আরও সুদৃঢ় করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের বড় একটা রাজনৈতিক স্টেক হোল্ডার এবং সামরিক বাহিনী সংবিধানের পক্ষে আছে। আচ্ছা, এত কিছুর পর যখন রাষ্ট্রপতির এই বিস্ফোরক সাক্ষাৎকারটি পত্রিকা এবং টিভিতে প্রকাশ্যে আসে, তখন তো স্বাভাবিকভাবেই একটা ঝড় ওঠার কথা। তা তো বটেই। অন্তর্বর্তীকালীন সরকার বা ওই সময়কার যারা দায়িত্বে ছিলেন তাদের তরফ থেকে কী ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা গেল? প্রতিক্রিয়াগুলো বেশ মিশ্র এবং কৌতূহলোদ্দীপক ছিল। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি কি বললেন? তিনি কিন্তু বেশ কৌশলী এবং ডিপ্লোম্যাটিক একটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং সবারই কথা বলার অধিকার রয়েছে। আচ্ছা, তার বক্তব্য ছিল অনেকটা এমন, যে যার মতো করে কথা বলবেন আর যাদের জবাব দেওয়ার কথা তারা জবাব দেবেন। তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে মতপ্রকাশে সরকার কোনো বাধা দেবে না। কিন্তু সবার সুর তো আর একরকম ছিল না। না, তা ছিল না। আমি দেখলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের কণ্ঠে কিন্তু বেশ কড়া সতর্ক বার্তা ছিল। হ্যাঁ, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকার বিষয়টি মোটেও হালকাভাবে নিচ্ছে না। রাইট। রাষ্ট্রপতির উত্থাপন করা স্পর্শকাতর বিষয়গুলো, বিশেষ করে বিএনপির প্রসঙ্গ এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে সহযোগিতা করেনি বা অন্ধকারে রেখেছে, এই দাবিগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এবং বিস্তারিত পর্যালোচনার শেষে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন। ঠিক, এখানে সরকারের ভেতরেই দুটো ভিন্ন অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। হ্যাঁ, একজন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন, আরেকজন শক্ত অবস্থান নিচ্ছেন। তবে এত সব ষড়যন্ত্র, মব, প্রশাসনিক অবহেলা আর প্রেস উইং গায়েব করে দেওয়ার পরও সবচেয়ে বড় সত্যটি হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের সংবিধান ও এর ধারাবাহিকতা রক্ষা করতে শেষ পর্যন্ত সক্ষম হয়েছিলেন। একদম। এবং এর চূড়ান্ত পরিণতি হিসেবেই তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পাঠ করান, যার মধ্য দিয়ে দেশ যে আবারও একটা নতুন গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করল, এটি সত্যি দেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়। এত বাধা বিপত্তি পেরিয়ে একটা দেশের ডেমোক্রেটিক ট্রানজিশন বা গণতান্ত্রিক উত্তরণ ঘটাটা কিন্তু চারটিখানি কথা নয়। পলিটিক্স বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা একটু আগ্রহ রাখেন তাদের জন্য এটা বিশাল এক কেস স্টাডি। আসলে
রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই পুরো ঘটনাপ্রবাহকে ভবিষ্যৎ রাজনীতির একটা নির্দেশক হিসেবেও দেখছেন। কিভাবে? রাষ্ট্রপতি যেভাবে প্রকাশ্যে বিএনপি এবং সেনাবাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একটি চরম ক্রান্তিলগ্নে যখন নির্বাহী বিভাগ থেকে রাষ্ট্রপতিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, তখন সামরিক বাহিনী এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের এই একীভূত সমর্থন কেবল একটি সাংবিধানিক সংকটই এড়ায়নি, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথও অনেকটা নির্ধারণ করে দিয়েছে। তাহলে চলুন একটু ফিরে তাকাই। এই সবকিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এই এতক্ষণের গভীর বিশ্লেষণ থেকে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো কেবল কয়েকজন ব্যক্তির মধ্যকার ইগোর লড়াই বা ক্ষমতার দ্বন্দ্ব নয়। না, মোটেও না। এটি প্রমাণ করে যে একটি দেশের ট্রানজিশন পিরিয়ড বা উত্তরণকালীন সময়ে সাংবিধানিক কাঠামো কতটা ভঙ্গুর হয়ে পড়তে পারে। যে কোনো সময় যে কোনো অজুহাতে তা ভেঙে পড়ার উপক্রম হতে পারে। এবং ঠিক সেই মুহূর্তেই সেই কাঠামো টিকিয়ে রাখতে দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো, যেমন সামরিক বাহিনী বা বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটা লাইফ সেভিং বা জীবন রক্ষাকারী হতে পারে। একদম। যে কোনো জ্ঞানপিপাসু শ্রোতার জন্যই এটা একটা বড় শিক্ষণীয় বিষয় যে কিভাবে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হয় এবং চরম প্রতিকূল ও কোণঠাসা পরিস্থিতিতেও কিভাবে রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখা যায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তায় ফেলার মতো প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন? যদি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তিকে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এতটা কুণ্ঠাসা, ক্ষমতাহীন এবং আক্ষরিক অর্থেই প্রাসাদবন্দী করে রাখতে পারে, তবে কি কাগজে কলমে থাকা সাংবিধানিক পদের ক্ষমতার চেয়ে বাস্তব নির্বাহী ক্ষমতাই সবসময় শেষ কথা বলে? ভাবার মতো বিষয়। একটি দেশের সংবিধান কি তবে কেবলই একটা বইয়ে লেখা কিছু নিয়মের সমষ্টি, নাকি এটি রক্ষায় শেষ পর্যন্ত ক্ষমতার এই আসল লড়াইটাই সবচেয়ে বড় নির্ধারক? এই প্রশ্নটা আপনাদের সবার নিজেদের মতো করে ভাবার জন্য ছেড়ে দিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।